বাংলাদেশে সাকিব ফিরছে কিনা ওইটা একটা বড় ব্যাপার, এবং সাকিব আল হাসান কোনো শর্ত এখন দেন নেই। ম্যানেজার পদ থেকে অপসারণ করার কারণটা কি? সুযোগের কথা যখন বলবেন তখন আপনার কাছে কিন্তু কাগজপত্র থাকতে হবে। সাদমান কালকে খুব ভালো ব্যাটিং করছে। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বিডি আর্কাইভের ফ্রাইডে পটের আজকের এই অনুষ্ঠান থেকে। আমাদের আজকের অতিথি বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক আতিফ আজম। উনি অবশ্য ভারতের বিডি ক্রিকবাজ পত্রিকার বাংলাদেশের স্পোর্টস এডিটর। আপনাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। আপনি তো অলমোস্ট মিরপুরেই থাকেন, মিরপুরেই আপনার ঘরবাড়ি। বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে আদ্যপান্ত সবই আপনার জানা। আজকে যে দলটা দিল, কেমন হলো দলটা? দলটা যে দলটা দিচ্ছে ওটা ঠিকই আছে, দলটার ভালো ভালো। মানে ইনফ্যাক্ট আফ্রিদি আর শান্ত কি ফিট? এখনো পুরোপুরি ফিট না হলেও তাদেরকে নিয়ে মানে তাদের টি-20 খেলার সময় আছে, তো তাকে নিয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্ট 2017 বিশ্বকাপে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ সেমিফাইনাল খেলেছিল, ভারতের কাছে হেরেছে। সেটাও একটু বিতর্কিত হার আর কি। বাংলাদেশের জন্য ব্যাটিং উইকেট করে সেই এডবাস্টনে বাংলাদেশ দলকে হারিয়েছে ভারত। তো এবার কত দূর যেতে পারে যদি পাকিস্তানে খেলা হয়? না, চ্যাম্পিয়নশিপে তো আসলে ডিপেন্ড করবে মানে মোমেন্টামটা কোন দলের উপরে কেমন থাকে। আমার মনে হয় যে মানে ওয়েস্ট ইন্ডিজে ওডিআই বাংলাদেশ কেমন করে এবং পরবর্তী বিপিএলে কে কেমন রান টান করে ওগুলোর উপর ডিপেন্ড করবে। যে আসলে আপনি যখন রানে থাকবেন তখন ব্যাপারটা একরকম, যখন রানে থাকবেন না তখন ব্যাপারটা অন্যরকম। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআইতে ভালো করা তো টাফ ব্যাপার। না, টাফ ব্যাপার, কিন্তু গতকালকে রাতে খেলা দেখলাম মানে সাদমান কালকে খুব ভালো ব্যাটিং করছে। মানে ওখানে উইকেট টিকে থাকলে রান করা যায়। এখন সাদমান তো আর টি-20 প্লেয়ার না। মানে আমি বলছি যে না, যখন একটা প্লেয়ার রান করে, একটা ড্রেসিং রুমে একটা প্লেয়ার রান করে, তখন অন্যান্য প্লেয়ারদের মধ্যে ওই এটা আসে, মানুষ সাহসটা আসে যে এখানে রান করা যায়। তো ওয়েস্ট ইন্ডিজে কি ভয়টা কেটে যায়। হ্যাঁ হ্যাঁ, ওই ভয়টা কেটে যায়। ওইভাবে ওয়েস্ট ইন্ডিজে কিভাবে কি করে মানে 17 টি-20তে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে 20টি সৌভাগ্যে রান রেটে জিতেছিলাম। তো সেটা তো আর সবসময় আমাদের ফেভারে থাকবে না। না না, এখানে তো আপনাকে ভালো খেলেই জিততে হবে, যেহেতু লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা সেমিফাইনালিস্ট। তো এই টুর্নামেন্টে আমরা কত দূর যেতে পারি, আপনার কি ধারণা আর কি? বাংলাদেশ যদি মানে তার এক্সপেক্টেড অনুসারে খেলে তাহলে আমাদের সেমিফাইনালের মধ্যে যাওয়া যেতে পারে বাংলাদেশের। যাওয়া যেতে পারে। হ্যাঁ, যদি এক্সপেক্টেড অনুসারে খেলে। তো বাংলাদেশের মূল প্রতিপক্ষ কারা হতে পারে এই টুর্নামেন্টে? না, মূল প্রতিপক্ষ তো আসলে এই ধরনের টুর্নামেন্টের প্রতিপক্ষ সবাই, মানে এখানে তো প্রতিপক্ষ কিছু নাই। তবে তার মধ্যে অনেক কিছু থাকবে, প্রোজ এন্ড কনস থাকবে। যেমন বাংলাদেশে সাকিব ফিরছে কিনা ওইটা একটা বড় ব্যাপার। চ্যাম্পিয়নশিপে যদি সাকিব খেলে তাহলে বাংলাদেশের স্কোরটা একরকম, মানে বাংলাদেশের মানে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে প্রেসিডেন্ট, এই জুলাই আগস্ট বিপ্লবের পরে যে প্রেসিডেন্ট ফারুক আহমেদ, তিনি চান সাকিব চ্যাম্পিয়ন্স ট্রফিটা খেলুক, কিন্তু সরকারি বাধায় তো সাকিব আর খেলতে পারছে না। যে বোর্ড প্রেসিডেন্ট চাচ্ছেন সাকিব খেলুক, তারপরে যে সরকারি বাধায় খেলতে পারছে না, বোর্ড প্রেসিডেন্টেরই যদি তার কাউকে নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় মানে গভর্নমেন্টকে এনশিওর করার দায়িত্ব তারই। রাইট। সো বোর্ড প্রেসিডেন্ট নিজের সহযোগী হয়ে মানে ফারুক ভাইটা আমাদেরকে বলার জন্য বলছেন কিনা যে আমি চাই সাকিব খেলুক, নাকি সত্যি মনে প্রাণে চায় না, ওইটা মনে প্রাণে চাইলে হয়তো উনি ওই ধরনের কার্যক্রম করবেন যেখানে সাকিবকে না, খেলাটা বোর্ড পথটা বেরিয়ে যায়। প্রেসিডেন্ট ইতিমধ্যেই ডক্টর ইউনূস সাহেবের অ্যাপয়েন্টমেন্ট চেয়েছেন, যদি পান হয়তো বিষয়টা তুলবেন। হ্যাঁ, অবশ্যই তুলবেন। তবে আমার কাছে মনে হয় যে এইভাবে কিভাবে খেলতে পারবেন ওটা সাকিবের, মানে একটা প্লেয়ারকে আপনি তো আর সবসময় বাইরে থেকে থেকে প্র্যাকটিস করে করতে পারবেন না। দলের সাথে জেলিং এর ব্যাপার আছে, জেলিংটা কিভাবে করবে সাকিব ওইটা তো সাকিব যে আবার শর্ত দেয় 3টা শর্ত, আমার মনে হয় এই ধরনের এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। মানে আমি অনেক জায়গা থেকে এই ধরনের আলাপ মানে এই কথাগুলো তুলেছি, মানে অনেক জায়গায় মানে অনেক সোর্সে আমি কথা বলছি, এবং সাকিব আল হাসান কোনো শর্ত এখনো দেন নেই। সাকিব আল হাসান এই যে ব্যাংক অ্যাকাউন্ট ফিজ খুলে দেওয়া হবে, আমাকে দেশে ঢুকতে দেন বেরোতে দেন, এগুলো এগুলো যে শর্তগুলো কথাগুলো আসছে, এই কথাগুলো মানে এই কথাগুলো কোনো সত্যতা নেই। মানে আমি যে বিভিন্ন জায়গায় যে কথাবার্তা বলেছি, ওই যে সাকিব আল হাসান খেলছেন না, কারণ সাকিব আল হাসান বেসিক্যালি সে গেলে মার্বেলসের জন্য টি10 খেলবেন, শ্রীলঙ্কার টি10। সো এইটা হলো মেইন কারণ। মানে ওরা কি মানে তার সাথে যারা যোগাযোগ করছে তাদের মাধ্যমে যা জানা, তারা থেকে তারা মনে করছেন যে সাকিব আল হাসান গেলে মার্বেলসের জন্য খেলবেন বলেই তিনি খেলছেন না। এটা এমন না যে শর্ত হয়নি বলে সাকিব খেলছেন না, এরকম ব্যাপার এরকম না। সাকিব আল হাসান যদি শ্রীলঙ্কায় খেলতে পারে তো বাংলাদেশের খেলাটা তার কাছে তার ইজিয়ার। মানে সাকিব আল হাসান বাংলাদেশের লাল সবুজের পতাকার প্রতি তো তার একটা সম্মান দেখানো উচিত না? না না, সম্মানটা তো সে অবশ্যই দেখাতে চায়, সে তো সবসময় খেলতে চায়। বাট দ্য প্রবলেম ইজ যে এখন যদি সে এসে মানে ধরেন সে এসে যদি তাকে যদি বেরোনোর ডিফিকাল্টি হয়ে যায়, সে ধরনের রিস্ক তার ফ্যামিলি মেম্বাররা তাকে নিতে দিচ্ছেন না। মানে তার ওয়াইফ চায় না? ওয়াইফ চায় না, না তার ফ্যামিলি মেম্বাররা হয়তো বলছেন যে তাকে যে
তুমি খেলতে গেলে খেলা পড়া তুমি আসতে পারলা না, তাহলে তো ডিফিকাল্ট। সো বাইরে থেকে এর জন্য হয়তো বা এরকম হচ্ছে। বাট মানে বাইরে থেকে বাংলাদেশ টিমের জন্য কতক্ষণ খেলতে পারবে সাকিব আল হাসান, এটাও একটা বড় প্রশ্ন। কারণ আপনার টিমের কম্বিনেশনে কি হচ্ছে না হচ্ছে। কিন্তু সাকিবের হাসানের বিপক্ষে যে মামলাটা হয়েছে এটাও তো খুব একটা জাস্টিফাইড না, মানে সে তখন ছিল আমেরিকায়, সে এইগুলোর সাথে কিভাবে হুকুমদাতা হয় বা আসলে মামলা তো এটা ভাই মানে আইনের ব্যাপার, এটা তো আসলে আমার বলার এখতিয়ার নাই যে মামলা জাস্টিফাইড কি জাস্টিফাইড না। তবে মানে আপনি যদি আশেপাশে সব ঘটনাগুলো দেখেন, তাহলে এই মামলাটা আসলে কেন হচ্ছে এটা নিয়ে আমি যথেষ্ট মানে সন্দেহ আছে। যে লোকটা এই মামলাটা করেছেন তার সাথে একবার কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি বলেছেন আমরা এই মামলাটা করবো। তা আমার প্রশ্ন ছিল যে যখন আপনার ছেলেকে মারবে তখন বেসিক্যালি আমি এই মামলাটা করছি, আমরা না। তার মানে তৃতীয় কোনো পক্ষ এই মামলাটাকে দিয়ে করিয়েছে। তৃতীয় পক্ষ মানে সাকিবের এনিমি তো প্লেয়াররা ছিল, সাকিবের তো আলাদা কোনো না না, তার তো তখন পলিটিক্যাল একটা আইডেন্টিটি ছিল। তো ওই পলিটিক্যাল একটা কোনো মানে সেই তার স্থানীয় পলিটিক্স হইতে পারে এটা। হ্যাঁ হ্যাঁ, ভেরিগেন্স থেকে হতে পারে। আচ্ছা, এটা মনে করি যে বাংলাদেশের সাকিব মাশরাফি এদের রাজনীতিতে আসতে হবে কেন? মানে তারা তো একজন এমপির থেকে এমনিই বড়, বাংলাদেশের সবাই তো মাশরাফি সাকিবকে চিনে, তো তাদের রাজনীতি করতে হবে কেন? এটা কি সেফ পাওয়ারের জন্য? এই প্রশ্নটা আসলে সাকিবকে করার আগে মাশরাফিকে করা উচিত। হ্যাঁ, কারণ পথটা তো মাশরাফি দেখেছেন, সাকিব আল হাসান না। মাশরাফি যে বিন মুহূর্তে না দুইজনই মাশরাফি মুহূর্তে যে এমপি না হতেন, ওরকম যদি এরকম সুযোগ না নিতেন বা এরকম এমপি না হতেন, তাহলে সাকিব আল হাসান হতেন কিনা এটা যথেষ্ট সুন্দর। আগামীতে আপনি কি মনে করেন আমাদের খেলোয়াড়দের এই তাদের খেলা ছেড়ে? এটা নিয়ে আসিফ মাহমুদ বলেছেন দুলবে যে তিনি চান না যে প্লেয়াররা মানে প্লেয়ার থাকা অবস্থায় রাজনীতি। প্লেইং ক্যারিয়ারে তিনি যদি এটা না চান, তাহলে তিনি কেন প্লেইং ক্যারিয়ারে একটা প্লেয়ারকে বোর্ডের মেম্বার বানানোর ব্যাপারে উৎসাহিত করেন? এটা তো এখনো তিনি বোর্ডের মেম্বার হন নাই, বাট কথা তো উঠেছে। মানে এই কথাটাই বা উঠবে কেন? মানে প্লেইং ক্যারিয়ার প্লেয়াররা মাঠে থাকবে, তারা কেন বোর্ডের মেম্বার হবে? যে প্লেয়ারের কথা বলছেন সেই প্লেয়ারের প্লেইং ক্যারিয়ার হয়তো ওভার হয়ে যাচ্ছে, তার জন্য হয়তো বোর্ডের আসা চিন্তা করছে। আপনার সাথে কি এখনো তামিমের ঝামেলা মিটে নাই? টাইমের সাথে আসলে কোনো ঝামেলা আমার নাই। টাইম তো আসলে ঝামেলা করার মতো মানুষ না। আমি তো আসলে টাইমের সাথে কোনো ঝামেলা নাই। মানে হ্যাঁ, তার মনে হয় প্লেইং ক্যারিয়ার সে আর অত দূর দেখছেন না, তাই সে হয়তো বা অর্গানাইজার চিন্তা করছেন। তবে একটা কথা মানে বলতে হয় যে তামিম ইকবাল কিন্তু নিজে থেকে কখনো বলেন না যে তিনি অর্গানাইজার হবেন, নিজে থেকে কখনো বলেন না যে তিনি খেলা ছেড়ে দিবেন। তাহলে কি এটা মিডিয়ার সৃষ্টি? মানে এটা তামিম বলেন তো যে এটা মিডিয়া সৃষ্টি। তাহলে বাংলাদেশে সব কিছু মিডিয়াই ক্রিয়েট করে। সেটা আসলে আমি বললাম ওটা, কারণ টাইমের কথা শুনে মনে হলো যে সবকিছু মিডিয়াই ক্রিয়েট করে। তার মানে এই আগের ক্রিকেট বোর্ডের এমএইচ মল্লিকরা যে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত, এটাও মিডিয়া ক্রিয়েট করছে? না না, এগুলো নিয়ে বলে না। তাই বলছে তার ব্যাপারে যে কথাগুলো হয়েছে ওগুলো মিডিয়া সৃষ্টি। একটা গণমাধ্যমকে সাক্ষাৎকার দেখছিলাম, বলতেছিল। আমার সাথে বহুদিন কথা হয় না। তামিম ফ্যামিলিটা মানে খান ফ্যামিলিটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে গত 17 বছরে কি কি সুবিধা নিল একটু বলেন তো? এটা দূর ভাই বলা আমাদের টাফ, বিকজ তারা বিভিন্ন সময় তাদের চাচা বোর্ডে ছিলেন, বোর্ডে বিভিন্ন মানে এখনো আছেন বোর্ডে। সুযোগ কি কি নিচ্ছে না নিচ্ছে এটা তো আসলে বলা যাবে না, বিকজ এটা আপনি সুযোগের কথা যখন বলবেন তখন আপনার কাছে কিন্তু কাগজপত্র থাকতে হবে। না, আকরাম খানের ব্যবসায়িক পার্টনার মল্লিক, তিনি গাজীপুরে লাইটের ব্যবসা করতেন, এটা তো সবাই জানেন। একসময় ফারুক আহমেদও তার ব্যবসায়িক পার্টনার ছিলেন, আজকের প্রেসিডেন্ট। 2011 বিশ্বকাপে তারা জেনারেটরের ভাড়া দিত বিসিবির কাছে, চিটাগাংয়ের ম্যাচটা জেনারেটর জ্বলে নাই, তারপরও তারা সেই বিলটা নিয়েছে। আপনার মনে আছে এই কথাগুলো? হ্যাঁ হ্যাঁ, আমি ছিলাম ম্যাচে। ছিলেন তো? তারা তো আপাতত এতেই ব্যবসায়ী। আসলে এটা ব্যবসা কথাটা যে আমরা তুলি সবাই যে বিভিন্ন জায়গায় তুলি, এটা আসলে ঠিক এখানে না। কিছু বলার আগে আমাদের চিন্তা করতে হবে যে আসলে তার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট প্রমাণাদি আছে কিনা। বিকজ এই মাধ্যমে এই প্ল্যাটফর্মে যখন কথা বলছি, তখন এই প্ল্যাটফর্ম থেকে যদি বলি যে তারা ব্যবসা করছে বা কিছু করছে, তারা এই প্ল্যাটফর্মকে হয়তো ধরতে পারে যে আপনি কি কিসের ভিত্তিতে বললে আমরা ব্যবসা করছি। এগুলো থেকে সবই হচ্ছে স্পেকুলেশন। আমি যে কথাগুলো বলছি গোটা পৃথিবীটাই তো পারসেপশনের উপর চলে। আপনি হ্যাঁ, এগুলো স্পেকুলেশন। এগুলো আমরা যদি সত্যতা পাওয়া যায় নিশ্চয়ই এটা নিয়ে কথা হবে। তবে তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটের সাথে মানে সম্পৃক্ত জড়িত। আমি আপনাকে একটা জাস্ট ছোট্ট এক্সাম্পল দিই, এক্সাম্পলটা দিলে আপনি বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে পাকিস্তান সিরিজে বাংলাদেশ দলের ম্যানেজার কে ছিলেন? হীরা ভাই না, লাস্ট পাকিস্তান সিরিজে রাবিদ ইমাম, ঠিক না? সম্ভবত না, পাকিস্তান সিরিজ ছিলেন। ইন্ডিয়া সিরিজে রাবিদ ইমাম ছিলেন। এখন আপনি বলতেছেন যে বোর্ডের চাকরি করে ম্যানেজার হয় কিভাবে? না না, তাহলে
পাকিস্তান সিরিজে রাবিদ জামান ছিলেন, ইন্ডিয়া সিরিজে রাবিদ জামান ছিলেন না ম্যানেজার। ইন্ডিয়া সিরিজে তিনি মিডিয়া ম্যানেজার হয়ে গেলেন। পাকিস্তান সিরিজে বাংলাদেশ টিম কিন্তু 2-0 জিতছিল, টেস্টে, হ্যাঁ জিতছে না? তাহলে এখন যদি 2-0 একটা টেস্ট টিম জিতে, তাহলে তার ম্যানেজার পদ থেকে অপসারণ করার কারণটা কি? তিনি বোর্ডের এমপ্লয়ি, এই ছাড়া আর তো কোনো কারণ যিনি নেই। এখন ম্যানেজার হচ্ছে তিনিও তো বোর্ডের এমপ্লয়ি, তা তো নাফিস ইকবাল। হ্যাঁ, মানে তার চাচার প্রভাবটা, মানে খান আমি পরিবারের এগুলো কোনো প্রভাব। প্রশ্ন তুলতেছি না, আমি বলছি রাবিদ জামানকে যখন ম্যানেজার রাখা হলো না, হুম রাবিদ জামানকে কোনো জাস্টিফাইড কারণ তো নাই। আমি যখন টেস্ট খেলাটা আমি জিতছি 2-0, তাহলে আমি ম্যানেজারকে অপসারণ করবো কিভাবে, মানে কেন, অন হোয়াট বেসিস? মানে আমার পাওয়ার আছে, আমি করে দিলাম। তাহলে তো এখন তো আর কিছু বলার নেই, যে মানুষকে রেফার চলছে কিছু মানে বলার নেই। আপনি আকার ইঙ্গিতে বুঝাতে চাইলেন যে খান পরিবারের অনেক প্রভাব আছে বাংলাদেশ ক্রিকেটের উপর, এই তো? আমি কিছু বোঝাতে চাই, আপনি বলছেন, আমি কিছু বোঝানোর চেষ্টা করছি না। শুনেন, 2007 সালে যখন তামিম ইকবাল বাংলাদেশ জাতীয় দলে চান্স পায়, এই তথ্যটা আমি তামিমকে ডিওএইচএস ক্লাবে দিয়েছিলাম। না আমি জানি না। তো তামিম তখন ডিম দিয়ে ভাত খাচ্ছিল, আমাকে জড়ায় ধরলো এবং ওর চাচার ফোন করলো যে আমি জাতীয় দলে। পরে কতবার জিজ্ঞেস করলাম, তামিম রে নিলেন, বললো যে ও ভালো খেলবে, দেখেন। ওই দিন কোকো বলেছিল যে সাকিব বাংলাদেশের নেক্সট ফিউচার ক্যাপ্টেন। মানে তার সুদূর প্রসারী পরিকল্পনাটা খুব ভালো ছিল, চিন্তা ভাবনাও ভালো ছিল। তামিমকে নিয়ে সেদিন যা করেছিলেন, তামিম তো ওই বিশ্বকাপে হিরোই হলো ভারতের মতো দলকে হারিয়ে। বাট নাফিস ইকবালেরও এইভাবে এই ম্যানেজার গ্রহণ করাটা ঠিক না, কারণ তাদের তো একটা পরিবারের ঐতিহ্য আছে, যেটা তাদের সবাইরই ক্রিকেটের মধ্যে আসতে হবে কেন, আমার প্রশ্ন সেটাই। বাংলাদেশের ক্রিকেটটা স্বচ্ছভাবে চলুক। আকরাম খান গত 17 বছরে বাংলাদেশের ক্রিকেটে ছিলেন, কিন্তু ক্রিকেট অফিসারেরও দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু ক্রিকেটের কোনো কিছু করতে পারেননি। মানে নিজের ব্যবসা ছাড়া কোনো ভালো কিছু করেননি। আপনার জালাল ইউনুসও ক্রিকেট অফিসের দায়িত্বে ছিলেন, তিনিও ভালো কিছু করেননি। তিনি তো চাইলে তামিম আর এই সাকিবের এই ঝামেলাটা মিটিয়ে দিতে পারতেন ডেকে, এটা তো তার হাতের ভিতরে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডে যারা যোগ্য মেম্বার, তারা তো মূল্যায়িত হয়নি। এটা তো আপনার এখন যারা এসছেন তারাও কত মূল্যায়ন করেন, দেখা যাক নতুন বোর্ড এসছে, নতুন যারা এসছেন তারাও খুব একটা, শুনেন, বোর্ডে যারা আসে সেই লঙ্কা রাবণের ঘটনাই ঘটে, সবই এক হয়ে যায়। ক্রিকেট বোর্ডে আমার মনে হয় খনি টনি আছে আর কি, সবাই আসলে আইসেই ব্যবসা বাণিজ্য শুরু করে। মানে বিগ আইডেন্টিটি তো বাংলাদেশ, বিসিবির মেম্বার, অনেক ধরনের সুযোগ সুবিধা পায়। যেমন এই যে ফারুক ভাইয়ের খুব ক্লোজ ফ্রেন্ড এফি, তাকে লজিস্টিক দেওয়া হলো কোন বিচারে? এটা বোর্ড সবাই কি আলোচনা? কাজ আপনার করতে হবে, এখন তো বোর্ডে ওরকম ডিরেক্টর নাই, ওই পরিমাণ লোক বল নাই, ফারুক ভাই নিশ্চয়ই তার বন্ধু সবাই যে জায়গায় বসানো যায় সেভাবে বসাবে না, এ বসানো যায় না। এটা তো আর কোনো দলীয় সরকারের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট না, এটা তো জুলাই আগস্ট বিপ্লবের বোর্ড প্রেসিডেন্ট। তিনি তো আরও সংস্কার করবেন, আরও স্বচ্ছ থাকবেন। তো সেই জায়গাটা তো তিনি ফেয়ার। লোকবল লাগবে আপনার, মানে কোনো কিছু অবভিয়াস তিনি বলছেন যে আমি জোড়া তালি দিয়ে চালাচ্ছি, আমার লোকবল বাংলাদেশে বহু আছে। মাইনু ভাইয়ের মতো লোকজন ঢাকা ক্লাবে বসে থাকে না, আপনি তাদেরকে ইউজ করেন না কেন? শাকিল আহমেদ ভালো লোক, ইউজ করেন না? ইশতিয়াক আহমেদ ইউজ করেন না কেন? আপনাকে তো মানা করেনি। সাবেক ক্রিকেটার বহু কর্মকর্তা হইবার যোগ্যতা রাখে। ইউসুফ বাবু, তিনি একসময় আমাকে বলেছিলেন যে আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মেম্বার হতে চাই। তাকে কল করেন আমেরিকা থেকে যে আসেন, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নেন, কাজ করেন, আপনারা যা কিছু অর্জন করছেন কিছুটা দেন। ইভেন দো সৈয়দ আশরাফুল হকরাও কল করতে পারে এই সংস্কারের যুগে, যে আপনি আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বটা নেন, পারে না? তো তাহলে তো সেই কাজগুলো তারা করছে না কেন? সংস্কারে যদি চান, আপনি একজন সাংবাদিক হিসাবে কিভাবে দেখেন? সারাদিনই তো আপনার ওই জায়গায় পদচারণা। না, এখন তাদের পদচারণা কমে গেছে। কমে গেছে। ব্যারিস্টার ফুয়াদ যেমন বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাতে চায়, সেরকম স্বপ্ন আপনি দেখেন না? না, এখন তো ক্রিকেট তো আমার মনে হয় যে ফারুক ভাই আসলে কি এখন বেশি দিন তো উনি 100 দিন 101 দিন একটা বোর্ড প্রেসিডেন্টের জিজ্ঞেস করেছিলাম 100 দিনে আপনি কি করলেন, বললো যে জোড়া তালে দিয়ে চালাচ্ছি, খেলাটা চলছে, এইটাই। হ্যাঁ, এটা আসলে 6 মাস 9 মাস গেলে তখন বোঝা যাবে যে কোথায় যায়। আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খুব একটা উন্নতি হবে বা কিছু হবে, কারণ যার হয় তার প্রথম দিনেই হয়।
যেমন ওই যে 2001-এর ইলেকশনে লতিফুর রহমান দায়িত্ব পাওয়ার পরে প্রথম দিনেই প্রায় 70 না 80 জন সচিব বদলি করেছিলেন প্রথম দিনই, পরে আর ওই ঝামেলা হয় নাই। তো এই কাজটা ক্রিকেট বোর্ডে উনি আসার পর উনি তো জানতেনই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্যা কী, কারণ উনি লবির বোর্ডেও ছিলেন, এই বোর্ডেও ছিলেন। এই বোর্ডেও তিনি ইস্তফা দিয়েছেন। এই যে নান্নুকে যে সরালো, কি কারণে নান্নুকে সরালো আমার বলেন তো? এটা তো ফারুক ভাই, এটা পাপন ভাই। না, কি কারণে? পাপন ভাইয়ের কথাই বলতেছি। এটা তো তাকে, এটা তো তার তারপর মনে হচ্ছে যে অনেকদিন, 12 বছর হয়ে গেছে। নান্নুর প্রতি তো সম্মান দেয় নাই। নান্নু এজ এ ক্রিকেটার, তার প্রতি কি সম্মানটা দেখালো? না, তাহলে পাপন ভাইরাই তো অবৈধ। তারা তো একটা মোবাশ্বের হোসেনের এক ভার্ডিকের উপরে আসছে। তারা তো বৈধ কোনো প্রেসিডেন্ট না বিসিবির, বলেন? না, সেটা ঠিক আছে। মানে তারপরে ইলেকশন হয়েছে, ইলেকশন হইলো, তারা তো ওই ভার্ডিকের উপরই দাঁড়িয়ে। ইলেকশন তো করছে, ইলেকশন তো নাম মাত্রে ওই যে পোস্টাল ভোটের ইলেকশন, আগেই সবাই ভোট নিয়ে তারপরে মল্লিকের হাতে ইলেকশন। ওই ইলেকশনে তো দরকার নেই। এখন বলেন যে এনসিএল আর বিপিএল আপকামিং, কেমন হইতে পারে? এনসিএলটা ভালো হবে দুটোই, এনসিএল ভালো হবে, দুটোই ভালো হবে, দুটোই ভালো হবে। প্লেয়াররা বেশ খুশি দেখলাম, একদম ফুরফুরে। মানে তারা চায় যে বিপিএল এ মাঠে নামার আগে এনসিএলটা খেলুক। মানে এনসিএল এ যারা ভালো খেলবে তারা কি বিপিএল এ সুযোগ পাবে? আমার মনে হয় না, বিপিএল তো টিম হয়ে গেছে, তবে এনসিএল দুইজন থেকে নিতে পারে। মানে খুব ভালো খেললে। একটা কথা আছে, যারা বিপিএল এ ভালো খেলে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেট ভালো খেলে না। বাংলাদেশ কি উইকেট তৈরি করে যে ওরা ওই উইকেটে গিয়ে ইন্টারন্যাশনাল উইকেটে গিয়ে পারে না? বাংলাদেশের উইকেটের সাথে ইন্টারন্যাশনাল উইকেট মিলে না। বাংলাদেশের উইকেট না, তো আমার ঘরের মাঠে ভালো উইকেট তৈরি করতে বাধাটা কোথায়? এটা তো আসলে যখন ঘরে মাঠে তৈরি উইকেট করা হচ্ছে প্লেয়ারদের সাথে ডিসকাস করে, আর প্লেয়াররা যেরকম উইকেট চায় ওরকমের মধ্যেই হবে ওর। না, বিপিএল এর উইকেটটা কেমন হওয়া উচিত বলে মনে হয়? আমার রান পোষা উইকেট হবে, রান হওয়া উচিত, কারণ রান না হলে আপনার চ্যাম্পিয়নশিপের প্রিপারেশনও ঠিক মতো হবে না। সো রান না হলে হবে না। আমার মনে হয় যে রানের মতো উইকেট বাড়ানো হবে। নারী দলের খেলা দেখেছেন? আগে তো এই টপ অর্ডাররা রান পেত না, এখন তো তারা ভালো খেলছে। হ্যাঁ হ্যাঁ, নাইজার খুব ইমপ্রুভ করছে ব্যাটিংয়ে, অন্তত লাস্ট 2 ম্যাচে খুবই ইমপ্রুভ করছে, দেখা আশা করা যাচ্ছে ভালো। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে তারা কি জিতে আসতে পারবে? আশা করা যায়, এখন যেরকম খেলছে তাদের নিশ্চয়ই। নারী দলের এই 11 নিয়ে একটা বিতর্ক আছে যে এই ওদের যারা সিলেক্টর যে শিপন, তাকে নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে যে সে যাকে পছন্দ করে না তাকে খেলায় না। না, কথা শুনে এক কথা। হ্যাঁ, তাহলে তাই মূল 11 মাঠে নামে না কেন? যেমন মুর্শিদা খাতুন, ওর ডাক নাম হলো হ্যাপি, ওরা খেলাতো না এশিয়া কাপে। না না, এই শিবন ভাইয়ের সাথে আসলে আপনার শিবন ভাই টিম করে দেয়, টিমটা করে পুরো হাসান সিলেক্টর। এটা শিবন ভাই টিমের কোনো 11 জনের মধ্যে কোনোটা ইয়ে নেই। তাহলে হাসান তিলকরত্নের সাথে গন্ডগোল থাকতে পারে। হাসান তিলকরত্ন, শিবন ভাই টিম বানায় দেয়, ওই সিলেক্টর মতো টিম বানায় দেয়, সিলেকশন কিন্তু সে। তাহলে বাংলাদেশ সেরা 11 নিয়ে মাঠে নামুক, এই প্রত্যাশাটা আমরা করতে পারি। প্রিয় দর্শক, আজকের মতো শেষ করলাম ফ্রাইডে পর। দেখা হবে আগামী সপ্তাহে নতুন অতিথির সাথে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন বিডি আর্কাইভে।